বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমরা আজকে আনসিন আফ্রিকা চ্যানেলের ইউটিউবার ভাই যার নাম সাইফ, যিনি থাকেন আফ্রিকা মহাদেশের সেই মোজাম্বিক দেশটাতে, তিনি কিভাবে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছেন সেই মোজাম্বিক থেকে ইথিওপিয়া এবং ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করলেন। তো আমরা আমার প্ল্যানিংটা হচ্ছে এরকম, দরজার মধ্যে দিয়ে টোকা দিব, হাই বলে সিগন্যাল দিব, তারপরে দেখা যাক আসলে তাদের রিঅ্যাকশনটা কেমন আসে, সারপ্রাইজড মোমেন্টটা কেমন হয়। তো আমার আজকে যে ফ্লাইট শিডিউল এটা অনেক বেশি ভোগান্তিক। মোজাম্বিকের বেরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সে 4.5 ঘন্টা ফ্লাই করে ইথিওপিয়ার আদিস আবাবা গিয়ে আবার 2 ঘন্টা ট্রানজিট, সেখান থেকে আবারও ইথিওপিয়ান এয়ারলাইন্সের 6.5 ঘন্টা ফ্লাই করে আবার ভারতের দিল্লি গিয়ে 7 ঘন্টা ট্রানজিট, আবার দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2.5 ঘন্টা ফ্লাই করে বাংলাদেশের ঢাকা, 1 ঘন্টা ফ্লাই করে আবার ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম। এই রুটের টিকিট ফেয়ার পরে রিটার্ন সহ 90,000 মেথি ক্যাশ। আমি অবশ্য সিঙ্গেল টিকিট বুকিং দিয়েছিলাম, কারণ আমার রিটার্নটা হয়তো বা সৌদি আরব থেকে হবে ইনশাল্লাহ। আমার একটা সৌদি আরব ট্যুর দেওয়ার প্ল্যানিং ছিল, তখন রিটার্নটা আলাদাভাবে বুক করবো হয়তো। আমরা বেশিরভাগ সময়ই কাতার এয়ারওয়েজ দিয়ে ট্রাভেল করি, মোজাম্বিকের মাপুতো থেকে কাতারের দোহা আর দোহা থেকে ঢাকা। কিন্তু রিসেন্টলি কাতার এয়ারওয়েজের ঢাকাগামী ফ্লাইটের টিকিট ফেয়ার অনেক অনেক হাই, যেমন এই রুটের টিকিট 90,000 মেথি ক্যাশ আর কাতার এয়ারওয়েজের 1,30,000 মেথি ক্যাশ ছিল। দ্যাটস ওয়াই আমি ইথিওপিয়ান এয়ারলাইন্সের এই ভোগান্তির রোড দিয়ে ট্রাভেল করতেছি। এয়ারপোর্টে চলে আসছি এখন, এই সে আমাদের বেরা এয়ারপোর্ট থেকে এখন আমাদের এন্ট্রান্স হচ্ছে আর কি। মোজাম্বিকান কারেন্সি 250 মেথি ক্যাশে র্যাপিং। এতদিন তো আপনারা আফ্রিকার এয়ারপোর্টের বাইরের দৃশ্য বা ভিতরের দৃশ্যগুলো দেখছেন, কিন্তু ভিতরের গল্পগুলো এখনো হয়তো আপনাদেরকে শেয়ার করা হয় না বা দেখেন নাই, কারণ আমি নিজেও কখনো এক্সপিরিয়েন্স করি না এখনো পর্যন্ত। তো আজকে এক্সপিরিয়েন্স করলাম ভাই, মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স। ফার্স্ট অফ অল আমি ইথিওপিয়ান এয়ারলাইন্সের চেকিং কাউন্টারে আসছি। আমার দুইটা লাগেজ, একটা লাগেজ ছিল আর একটা কার্টন ছিল। তো লাগেজটা ঠিক ছিল ওয়েট 23 কেজি, আর যেটা কিনা কার্টন ওটার ওয়েট ছিল 24 কেজি। তো বলে যে এখান থেকে 1.5 কেজি কমে ফেলতে হবে। তো আমি বলি যে ভাই এখানে সব কিছু তো ভাই প্রয়োজনীয় জিনিস, আর তাছাড়া এখন র্যাপিং করে ফেলছি, এখন যদি কমাইতে হয় তাহলে আবার র্যাপিং করাইতে গেলে আবার টাকা লাগবে, আমার খরচ হবে। তো 1 কেজিরই তো ডিফারেন্স, দেখো ভাই কোনো রকম একটু আমার হেল্প করো। তো তারা বললো যে 500 টাকা দাও। 500 টাকা যখন বলছে, আমি সাথে সাথে ক্যামেরা চালু করে বলতেছি যে এখানে ইথিওপিয়ান এয়ারলাইন্স, এখানে আমার 1 কেজি ওজন বেশ হয়েছে, এর জন্য আমার কাছ থেকে 500 টাকা তারা ঘুষ চাইতেছে। তো এটা বলার সাথে সাথে দেখি যে তারা 2-3 জন অফিসার চলে আসছে, আসার পর বলছে কি হয়েছে, এই শেষ কি ভাবছে জানি না। পরে আবার বলছে ভাই দেখো এখানে তোমার ওই জাস্ট 1 কেজি মতো কমাই তোমার ওই যে কাঁধের যে ব্যাগটা আছে ওই ব্যাগের মধ্যে নাও 1 কেজি ওজনের জিনিস, তোমার কাঁধের ব্যাগটা মাপবে না, তোমার কাঁধের ব্যাগের অ্যালাওয়েন্স 7 কেজি, ওটা যদি ওখান থেকে 1 কেজি 1.5 কেজি বেশ হলেও সমস্যা নাই। এখন বোর্ডিং কমপ্লিট, লাগেজগুলো অলরেডি চলে গেছে, বেল্টে করে চলে গেছে। এখন আমি আমার বাইরে ঘুরতেছি, টুক করে আবার আমাকে ডাকছে, আমাকে না এরকম আমার সাথে একজন বাঙালি ছিল তাকেও ডাকছে, মানে বিদেশে মোটমাট যাদেরকে দেখে তাদের লাগেজগুলো হুদাই স্ক্যানের মধ্যে যে কোনো সাসপিসিয়াস কিছু ধরা পড়ে সেরকম না, মানে হুদাই লাগেজগুলো আনে, আবার এনে একটা রুমের মধ্যে নিয়ে যায় আলাদাভাবে। মাপুতো এয়ারপোর্টে আমি এটা এক্সপিরিয়েন্স করছিলাম গতবার। মাপুতো এয়ারপোর্টে আবার ওপেনলি এখানে দেখি একটা রুমের মধ্যে ঢুকাইছে, বলে যে এখানে কী আছে আমরা দেখবো। তো বলে দেখতে হবে কেন, তোমাদের এখানে যদি সাসপিসিয়াস কিছু থাকে তাহলে স্ক্যানের মধ্যে তো তোমরা দেখার কথা। বলে যে এখানে কী আছে সেটা আমরা দেখি না, এমনি সাসপিসিয়াস কিছু নাই সেটা দেখি, বাট কী আছে সেটা তো আমরা দেখি না, বাট এখানে কী নিচ্ছ আমরা সেটা দেখতে চাই। মানে কোনো কথা নাই বার্তা নাই, বলতেছে 500 টাকা দাও। বলে যে দেখ আমার দেশে টাকা আছে আর তোর দেশে 70-80 টাকা আছে, এখানে আমার কাছে আর টাকা নেই, হ্যান ত্যান। বলে যে তাইলে খুলতে হবে, কত কাহিনী ভাই, মানে হুদাই ওদের মেন মোটিভ হচ্ছে টাকা খাওয়া, এর বেশি কিছু না। পরে আবার কি করছে, আচ্ছা ঠিক আছে আমার মোবাইল ব্যাঙ্কিংয়ে আছে, মোবাইল ব্যাঙ্কিংয়ে দিই। পরে ওর নাম্বার দিয়েছে, নাম্বারে ওকে আবার 500 মেথি ক্যাশ দিতে হয়েছে। তো 500 মেথি ক্যাশ দিয়ে তারপর আবার ব্যাগ আসলাম আর কি। তো এখানে ভাই মানে যত বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন, মানে যত বিদেশি আছে, বিদেশি লাগেজ দেখলেই সাথে সাথে বল কি খুলে দেখবো কি আছে আমরা দেখবো। ফাইনালি অন বোর্ড ইথিওপিয়ান এয়ারলাইন্স, জানালার পাশে সিট পাইছি। তো 500 মেথি ক্যাশ দিয়ে তারপর আবার ব্যাগ আসলাম আর কি। তো এখানে ভাই মানে যত বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন, মানে যত বিদেশি আছে, বিদেশি লাগেজ দেখলেই সাথে সাথে বল কি খুলে দেখবো কি আছে আমরা দেখবো। ফাইনালি অন বোর্ড ইথিওপিয়ান এয়ারলাইন্স, জানালার পাশে সিট পাইছি। 3:30টায় ফ্লাই করার কথা, 3.5 ঘন্টার একটা ফ্লাইট টাইম। আমার পাশে এক ভদ্রলোক পড়াশোনা করতেছে। আপনারা অনেকে হয়তো বা শুনে থাকেন যে বাংলাদেশ থেকে একবার আফ্রিকায় গেলে আফ্রিকা থেকে আবার বাংলাদেশ ব্যাক আসাটা অনেক বেশি কষ্টকর, কারণ আফ্রিকায় গিয়ে বৈধ হওয়াটা অনেক বেশি যায় ঝামেলা, ব্যাপার স্যাপার অনেকের ক্ষেত্রে বছরের পর বছর লেগে যায়। এই বিষয়টা আসলে আফ্রিকা মহাদেশের একমাত্র দেশ সাউথ আফ্রিকার ক্ষেত্রে হয়ে থাকে, বাট আমি তাকে আফ্রিকার মোজাম্বিকে, এই মোজাম্বিকের বৈধতা সিস্টেমটা অনেকটাই মিডল ইস্টের মতো। এইখানে আসলে একটু টাকা খরচ বেশি হলেও বৈধ হওয়া যায় খুব সহজেই। একবার যদি বৈধ হতে পারে তাহলে তার বৈধ ওয়ার্ক পারমিটস বা রেসিডেন্স পারমিট গুলো প্রতি বছর বছর রিনিউ করতে পারে। আমার ওয়ার্ক
পারমিট ভিসা আছে, যেটা আমি প্রতি বছর রিনিউ করে আমার বিজনেস ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে। আর এই ডকুমেন্টটা থাকলে যে কোনো সময় বাংলাদেশ যাওয়া আসা করা যায়। I'm fasting. আমি ফ্লাইটে থাকলে একটা ট্রমার মধ্যে দিয়ে থাকি। যখন একটু ঘুমানোর চেষ্টা করি তখন সাথে সাথে মনে হয় কি বিমানটা মাটিতে পড়ে যাচ্ছে। লং টাইম ফ্লাই করার পর এই ট্রমাটা এত বেশি সিরিয়াস হয় যে 4, 5, 6, 7, 8 ঘন্টা যদি ট্রানজিট আওয়ার থাকি, ওই এয়ারপোর্টে যদি একটু ঘুমানোর চেষ্টা করি তখন মনে হয় পুরো এয়ারপোর্টটাই মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে। যেখানে জোস Orange, pineapple, apple, tomato. Orange. ইথিওপিয়ান এয়ারলাইন্সের ডিনার দেখা যাচ্ছে এখানে একটা সমোসা আর একটা চিকেন রোল, সাথে একটা বান আর 1 গ্লাস জুস, 1 গ্লাস পানি, একটা বিস্কিট আর একটা ক্রিম টাইপের কিছু একটা দিছে, সাথে কিছু খেজুর আর এখানে দিছে কিছু ছোলা আর কিছু শিমের বিচি। মেইন ডিশ ছিল এখানে রাইস আর সাথে বিফ। সর্বশেষ 1 কাপ কফি। যত বেশি পসিবল হয় আমি কফি খাওয়ার চেষ্টা করি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি বিমানে কোনো ধরনের খাবার নষ্ট করি না, যেটাই দেয় সবটাই শেষ করি, অনেকটাই চেটে পুড়ে খাওয়ার মতো। এই ফ্লাইটটা অবশ্য তেমন বেশি উন্নত ছিল না, কোনো মনিটরও ছিল না, অনেক বোর লাগতেছিল। পরে ল্যাপটপটা বের করে বাংলা নাটক দেখতেছিলাম। আফ্রিকা মহাদেশের আকাশে এতক্ষণ ফ্লাই করতেছিলাম, কোনো ধরনের আলো দেখা যাচ্ছিল না। অবশেষে ইথিওপিয়ার আদিস আবাবা সিটিতে আসার পর রাতের আদিস আবাবা শহরের আলোকসজ্জাটা দেখা যাচ্ছিল। আমরা অবশ্যই এখন ল্যান্ড করার পথে ইথিওপিয়ার আদিস আবাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন অবশ্যই আমরা ল্যান্ড করছি। ল্যান্ড করার প্রায় 40 মিনিট পর্যন্ত আমরা ফ্লাইটে ওয়েট করতেছিলাম, কেন ঠিক জানি না অবশ্যই। মশা মশা মশা, হ্যাঁ আর টাইট ফিট হয়ে গিয়েছে অলরেডি। ওয়েলকাম টু বাংলাদেশ। ফ্লাইট থেকে নামে আমরা সবাই ইমিগ্রেশন করার জন্য এখানে ওয়েট করতেছিলাম। একটা বিষয় দেখে চোখ জুড়িয়ে গেল, এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশরা এয়ারপোর্টের ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছিল। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ, এখন অল্প কিছু ডলার চেঞ্জ করবো, দেন লাগেজ। ডলার রেট কত দেখি এখানে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে করি আর কি। মানুষ দেখি এখানে চিনতেছে আমাকে ভাই। এইখানে মানি এক্সচেঞ্জের কাউন্টারে দেখি একজন বিদেশি লোক দাঁড়িয়ে আছে লাইন ধরে, কিন্তু আমাদের দেশের লোকেরাই দেখি তার সামনেই সিরিয়াল ভঙ্গ করে আগে মানি এক্সচেঞ্জ করে চলে যাচ্ছে। লাগেজ নেওয়ার জন্য এখানে আমরা কয়েকশো প্যাসেঞ্জার ওয়েট করতেছিলাম, কম হলো 40 মিনিটের উপরে। আমি অবশ্যই এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে করে চট্টগ্রাম চলে আসছি। আমার ক্যামেরার চার্জ ছিল না, দ্যাটস ওয়াই আমি আর রেকর্ড করতে পারি নাই। এখন বাসার সামনে এসে দেখি আমার 2 ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো তাদেরকে বললাম ভাই চুপ কর তোরা, আল্লাহর ওয়াস্তে। তো ভাই এখন তো আসি গেছি ফুলের তোড়া মোড়া নিয়ে। সারপ্রাইজ মোমেন্ট দেখার জন্য আপনারা ওয়েট করেন। এখনো কেউ জানে না যে কি হতে যাচ্ছে তাদের সাথে। একজনকে ক্যামেরা ধরাই দিছি। সে আফ্রিকার মোজাম্বিক থেকে 5টা এয়ারপোর্ট আর 4টা ফ্লাইট চেঞ্জ করে বাংলাদেশ আসলাম। পুরো সফর সঙ্গী হিসেবে ছিলেন আপনারা। কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে